প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যেতেন জেনে গিয়েছি, বললেন দিলীপ। দীর্ঘ সময় কাটলেও এখনো কিছু জানায়নি। এবার এসআইআরে কোন নথি যোগ করতে কমিশনে গেল শুভেন্দুর চিঠি। ভেনেজুয়েলার মাদুরোর মতোই কি মোদিকে অপহরণ করে নেবেন ট্রাম্প, বেফাঁস কংগ্রেস নেতা। বিধানসভায় কত আসন পাবে তৃণমূল জানিয়ে দিলেন অভিষেক। উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, বাদ গেল 2,89,00,000 নাম। নেপালে মসজিদ ভাঙচুর নিয়ে উত্তেজনা তুঙ্গে, জারি কারফিউ, সীমান্ত সিল করল ভারত। বঙ্গে টানা 5 দিন চলবে হাড় কাঁপানো শীত, কলকাতায় কুয়াশার দাপট বাড়বে। বাংলায় ভোট এবার কত দফায়, আরও বেশি বাহিনীর প্রস্তাবে মিলল আভাস। আসতে শুরু করেছে চিঠি, রাজ্যে 10 লক্ষ কর্মীর জন্য বড় নির্দেশ কমিশনের। পোস্টারে ঝড়, দিলীপের ফেরা ঘিরে সরগরম রাজনীতি। ফের আপত্তিকর স্লোগান, মোদি শাহর বিরুদ্ধে প্রতিবাদ, 10 বছর পর আবার উত্তাল জেএনইউ। ভয়ঙ্কর খেলা খেলবে শীত, দক্ষিণবঙ্গের 8 জেলায় তড়িঘড়ি জারি হল কোল্ড অ্যালার্ট। এক নজরে আবহাওয়ার খবর। সংখ্যাটা আমি জানি, বলবো না, এসআইআর নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে, এসআইআর নিয়ে ফের মমতার নিশানায় কমিশন। ম্যাকলের ভাবনার বিপরীতে ভারতীয় ভাষাগুলিকে নিয়ে কি বললেন ধর্মেন্দ্র প্রধান। টিসি দিতে 300 টাকা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ থানায়। টাইগার ইজ ব্যাক, দিলীপের পোস্টার পড়তে শুভেন্দুকে টেনে আনল তৃণমূল। পেনশন ও গ্র্যাজুয়েটির নিয়মে বড় বদল আনছে সরকার। বাংলা বলায় ছত্তিশগড়ে বাংলার 8 পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ, সরব তৃণমূল। সোনালী খাতুনের ছেলের নামকরণ করলেন অভিষেক, কি নাম রাখলেন তিনি। সকাল 11টায় পারমিশন দেওয়ার কথা ছিল, এখনও দেয়নি। কপ্টার বিভ্রাট নিয়ে মুখ খুললেন অভিষেক। সবার ব্যাংক অ্যাকাউন্টে 46,000 টাকা করে ঢুকবে, কি জানালো কেন্দ্র। একজন ভর্তিতে 450 টাকা, 3 সন্তান হলেই ছাড়, সরকারি ফির থেকে বেশি নিয়েও আজব অফার বাংলার স্কুলে। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় হামলার অভিযোগ, শুরু রাজনৈতিক চর্চা। হাওড়া নয়, টাটা স্মৃতি উস্কে সিঙ্গুরে সভা করবেন মোদি। রাজীব কুমারের পর কে এবার সুপ্রিম কোর্টে যেতে হবে রাজ্যকে। বিজেপি নেতার বাড়িতে রাজ্যের মন্ত্রী, বেরোতেই হাতে নাতে ধরল তৃণমূল কর্মীরা। ম্যানহাটনের আদালতে মাদুরো, এজলাসে পা রেখেই তুলে ধরলেন অপহরণ তত্ত্ব। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। চা বাগানের শ্রমিকদের এসআইআর সংক্রান্ত সমস্যা দূর করতে এবার ময়দানে বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিয়া, ফলাকাটার বিধায়ক দীপক বর্মনদের নিয়ে সাংবাদিক বৈঠকও করলেন। সেখানে শুভেন্দু বলেন, এসআইআর চলাকালীন রাজু বিস্তা প্রথম রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি লেখেন। দার্জিলিং থেকে শুরু করে তরাই ডুয়ার্স সহ যে সমস্ত জায়গায় চা বাগানের শ্রমিকরা রয়েছেন তাদের কথাই ওই চিঠিতে বলেছেন। বংশ পরম্পরায় ওই শ্রমিকরা সেখানে রয়ে গিয়েছেন, তাদের অনেকের কাছে স্কুল সার্টিফিকেট নেই, কার্যত কোনো কাগজই নেই। এই অসুবিধা গোটা দেশে থাকার কারণে ভারত সরকার 2006 সালে বন এলাকার অধিবাসীদের জন্য বন অধিকার আইন এনেছিলেন। রাজু বিস্তা প্রথম বলেন, এসআইআরের 11 দফা নথির মধ্যে ফরেস্ট রাইটসের নথিকে গ্রহণ করা হোক, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। এরপরই তিনি জানিয়ে দেন চিঠি দেওয়ার কথা। একই সঙ্গে তার আশা নির্বাচন কমিশন তাদের অনুরোধ রাখবে। শুভেন্দু বলেন, আজ সকালেই আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে বিরোধী দলনেতা হিসাবে চিঠি দিয়েছি কমিশনকে। চা বাগান এলাকায় আমাদের দলের বিধায়ক সাংসদরা ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী চা শ্রমিকদের কাছে থাকা নথিকে মান্যতা দেওয়ার জন্য বলেছেন। কোনো চা বাগানের শ্রমিকের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেটাই আমরা চাই। পূর্ণাঙ্গ ভোটার তালিকায় সবার নাম থাকবে, এটাই আমাদের আশা। আমরা আশাবাদী ভারতের আমাদের যুক্তিপূর্ণ অনুরোধ নির্বাচন কমিশন গ্রহণ করবে। অন্যদিকে
এদিন চা শ্রমিকদের দুরাবস্থা, চা বাগানের দুরাবস্থা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় শুভেন্দুকে। সাফ বলেন, চা বাগানকে 25% সোল্ড আউট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রেস্তোরাঁ হচ্ছে, বার হচ্ছে। অন্যদিকে 24শে জানুয়ারি চা বাগানের শ্রমিকদের সঙ্গে দেখা করবেন, সমস্যা বুঝবেন, কথা বলবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন স্থানীয় বিধায়ক, সংসদ সদস্যরা। কংগ্রেসের মধ্যে কি বিজেপির স্লিপার সেল রয়েছে? প্রশ্নটি উঠছে। দলের একাধিক নেতা একের পর এক বেফাঁস মন্তব্য করে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলার পাশাপাশি বিজেপির হাতে আক্রমণের হাতিয়ার তুলে দিচ্ছেন। শশী থারুর দিগ্বিজয় সিংহের পর এবার ওই তালিকায় নাম লেখালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গান্ধী পরিবারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত পৃথ্বীরাজ চবন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতীয় পণ্যের উপরে আরও শুল্ক নীতি চাপানোর হুমকি দিয়েছেন, তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এরপরে কি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলো মাদুরোর মতোই আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করে নেবেন ট্রাম্প? ওই বেভাস মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন ট্রাম্পের আরও শুল্ক চাপানোর হুমকি প্রসঙ্গে পৃথ্বীরাজ বলেন, ভারতীয় পণ্যের উপরে ইতিমধ্যে 50% শুল্ক আরোপ করেছে। 50% শুল্ক আরোপের পরে বাণিজ্য সম্ভব নয়। যেহেতু সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না, তাই বাণিজ্য বন্ধ করার জন্য শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ট্রাম্পের শুল্ক আরোপের দায় মোদী সরকারের কাঁধেও চাপিয়েছেন পোরখাওয়া কংগ্রেস নেতা। তার কথাই, শুধু ট্রাম্পকে দোষ দিয়ে লাভ নেই, ভারতকে এর দায় বহন করতে হবে। আমাদের দেশের সংস্থাগুলি আগে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে যে মুনাফা অর্জন করেছিল তা আর পাওয়া যাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই প্রচেষ্টা চালানো উচিত। এদিন ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অতর্কিতে বিমান হামলা চালানোর পাশাপাশি দেশটির রাষ্ট্রপতি নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছে মার্কিন সেনা। সেখানেই মাদক পাচার সহ নানান অভিযোগে বিচার হবে ভেনেজুয়েলার বন্দী রাষ্ট্রপতির। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যতই চক্রান্ত হোক 250-এর বেশি আসন পাবে। জনতা জনার্দন দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে। গতকাল বীরভূম জেলার রামপুরহাটের জনসভা থেকে বিধানসভায় কত আসন তৃণমূল পাবে তা জানিয়ে দিলেন অভিষেক। তিনি বলেন, আমার হেলিকপ্টারের যে পারমিশন সকাল 11টায় দেওয়ার কথা ছিল তা এখনও অবধি দেওয়া হয়নি। এখানে আমার 12টায় বীরভূমে পৌঁছানোর কথা, সেখানে পৌঁছতে 3টে বেজে গেল। বাংলায় এখনও নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। আমার 2 ঘন্টা দেরি হয়ে গেল। আমার দেরি হলেও আমি কথা দিলে কথা রাখি। আমি সেখানে যাব, 10টা মানুষ সভাস্থলে থাকবে, সেখানে আমি আমার বক্তব্য রাখব। গতকাল বীরভূম জেলার রামপুরহাটে এভাবেই জেলা সফরে গিয়ে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি কোনো ষড়যন্ত্র চক্রান্তের কাছে মাথা নত করি না। জমিদাররা চক্রান্ত করছে, কিন্তু তাদের যা যে তার 10 গুণ জেদ আমার। নির্বাচন যবে এই ঘোষণা হোক, আমি আমার যে জেলা সফর শুরু করেছি তা চলবে। যতই হোক হামলা, জিতবে আবার বাংলা। বীরভূমের মানুষ আবারও তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে আশীর্বাদ করবে, এতে আমি বিশ্বাস করি। যত ষড়যন্ত্র বিজেপির পক্ষ থেকে হয়েছে, তারপরেও মানুষ গত লোকসভা নির্বাচনে যেভাবে 2টি আসনে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং তৃণমূল প্রার্থীদের জিতিয়েছে, তাতে বীরভূমবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন অভিষেক। যতই ষড়যন্ত্র করুক, যতই এসআইআর করুক, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের ভোটের অঙ্ক বাড়বে, মানুষের সমর্থন থাকবে। তিনি বলেন, যত আপনারা আক্রমণ করেছেন, যত আপনারা প্রহার করেছেন, তৃণমূল ততই শক্তিশালী হয়েছে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মাইকে বিজেপি নেতা যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন তাদের বাড়িতে আটকে রাখতে হবে বলেছে ভাষণ দিয়েছেন, তা শোনান বীরভূম জনসভায় উপস্থিত সাধারণ মানুষকে। 100 দিনের কাজের টাকা বন্ধ। আগামী দিন বিজেপিকে বাংলা থেকে ছিটিয়ে বিদায় করার ঘোষণা করেন অভিষেক। 2,32,00,000 মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে দাবি অভিষেকের। বীরভূমের বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় প্রসঙ্গে অভিষেক বলেন, আমি নিজে কিছু বলছি না, বিজেপি কর্মীরা বলছেন যে গেরুয়া শিবিরে এসে প্রচুর টাকার সম্পত্তি করেছে, নিউটাউনে ফ্ল্যাট কিনেছে। অভিষেক বলেন, তৃণমূল জিতলে মানুষ ভাত পাবে আর বিরোধীরা কুপোকাত হবে। আলিপুরদুয়ারে 5-এ 5 পরে বীরভূমে এবার 11-0 হবে বলে ডাক অভিষেকের। রাজনৈতিক মহলের ধারণা, বীরভূমে 11টি আসন চাই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখদের টার্গেট বেঁধে দিলেন। বিজেপিকে রাজ্য থেকে আনম্যাপ করার ডাক দিলেন তিনি। ভোকাট্টা করে বিজেপিকে হাঁটানোর ডাক দিয়ে তার অভিযোগ, রাজ্যের মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রামপুরহাটের সভা থেকে সরব হন অভিষেক। তার মন্তব্য, যতই করো হামলা আবার জিতবে বাংলা। দুয়ারে সরকার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ মানুষের জন্য কি কি কাজ করেছে সে বিষয়ে আলোকপাত করেন অভিষেক। তিনি বলেন, নোবেলজয়ী অমর্ত্য সেনকেও এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। আগামী লড়াই শুধু তৃণমূলকে জেতানোর লড়াই নয়, চক্রান্তকারী এবং ভাঁওতাবাজদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই বলে মন্তব্য করেন অভিষেক। নরেন্দ্র মোদী বিগত জনসভা থেকে বাঁচতে চাই বিজেপি চাই স্লোগানকে কটাক্ষ করে অভিষেক বলেন, বাংলার সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে প্রধানমন্ত্রী এসে এখন ভয় দেখিয়ে এই স্লোগান দিচ্ছেন। আগামী দিন ফের মানুষের জনতা জনার্দনের সরকার বাংলায় হবে, এই ব্যাপারে আশা প্রকাশ করেন অভিষেক। কারোর নাম যাতে ভোটার লিস্ট থেকে কাটা না যায় তার জন্য তিনি দলের নেতা, মন্ত্রী, পঞ্চায়েত প্রধান, সদস্য সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন অভিষেক। বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। এবারে বাংলার ভোটে কি দফা কমতে চলেছে? গতকাল বাংলার মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকে করেছেন সিইসি জ্ঞানেশ কুমার। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশন। জেলা ভিত্তিক রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশন, আর এরপরই জল্পনা তুঙ্গে। এবারের ভোটে দফার সংখ্যা কমার ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, সোমবারের বৈঠকে সিইও তরফ থেকে বাড়তি বাহিনী চাওয়া হয়েছে। গত 2021-এর বিধানসভা নির্বাচন ও 24-এর লোকসভা নির্বাচনে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল বাংলায়। পঞ্চায়েত নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। শেষ লোকসভা নির্বাচনে প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ভোট হয়েছিল 8 দফায়। সূত্রের খবর, সোমবারের বৈঠকে আরও বেশি বাহিনী চেয়েছেন সিইও। সেক্ষেত্রে ভোটে দফা কমার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ দফা কমলে এক এক দিনে অনেক জায়গায় একসঙ্গে নির্বাচন হবে। সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ বাহিনীর প্রয়োজন হবে। সেখান থেকেই একটি জল্পনা জোরালো হয়েছে। 8 দফা নয়, আরও কম দফায় এবারের বিধানসভা নির্বাচন হতে পারে। সোমবারই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন সিইসি জ্ঞানেশ কুমার। সেই বৈঠকে এই বিষয়টি উঠে আসে। এবার থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহের রিপোর্ট জেলাভিত্তিক রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশন। এবার রাজ্য সরকারি কর্মীদের হলফনামা তলব করল কমিশন। 2 জায়গায় ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে এক জায়গায় কাটাতে হবে। রাজ্য সরকারের দপ্তরগুলিতে চিঠি পাঠিয়ে হলফনামা চাইছে নির্বাচন কমিশন। রাজ্য সরকারি কর্মীদের পাঠানো হচ্ছে ডিক্লারেশন ফর্ম। আগে কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছিল, কোনো ভোটারের যদি 2 জায়গায় নাম থাকে তাহলে সেটি এসআইআরের মাধ্যমে বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে সেই ভোটারের একটাই এনুমারেশন ফর্ম গৃহীত হবে। এই মুহূর্তে বাংলায় প্রায় 10 লক্ষ মানুষ রাজ্য সরকারি কাজের সঙ্গে যুক্ত। কমিশনের নির্দেশ, তাদের প্রত্যেককেই এবার হলফনামা জমা দিতে হবে। তাদের জানাতে হবে তারা কোথাকার ভোটার, তারা সেই জায়গার ভোটার নাকি অন্য জায়গার, তিনি আগে কোথায় ভোটার ছিলেন, এই সব তথ্য তাকে হলফনামা আকারে দিতে হবে। কিন্তু কেন এই হলফনামা? কমিশনের তরফ থেকে তার একটা কারণ ব্যাখ্যা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা কেবলমাত্র একই জায়গায় ভোটার, সেটা তাদেরকেই দায়িত্ব নিয়ে জানাতে হবে। যদি কেউ মিথ্যে কিংবা ভুল তথ্য দেন সেটা তাহলে হলফনামা আকারে জমা থাকবে কমিশনের কাছে। সেই মোতাবেক পদক্ষেপ করবে কমিশন। এর জন্য এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে বিএলও সংগঠনের নেতা স্বপন মণ্ডল বলেন, বিভিন্ন দপ্তরের কর্মীদের জন্য এই ফর্ম তৈরি হয়েছে। বিভিন্ন স্কুলও পাঠানো হয়েছে। এই ফর্মে পরিষ্কার করে জানাতে হবে তাদের নাম অন্য কোথাও ছিল কিনা। যদি থেকে থাকে তাহলে সেই নাম ডিলিট করার জন্য তারা কোনো পদক্ষেপ করেছেন কিনা, কোথাও আবেদন করেছেন কিনা। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে চরম হেনস্থা ও মারধরের শিকার হলেন পুরুলিয়ার 8 জন শ্রমিক। অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে ছত্তিশগড়ে তাদের বাংলাদেশি তকমা দিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারা হয়। আক্রান্তদের মধ্যে 4 জন নাবালকও রয়েছে। পুলিশের সহযোগিতায় শেষ পর্যন্ত বাড়ির মুখ দেখেন তারা। তীব্র আতঙ্কের আবহেই আর ভিনরাজ্যে যেতে চাইছেন না তারা। পুরুলিয়ার মফস্বল থানার চেপরি গ্রাম এবং আরসা থানার ভুরসা গ্রাম থেকে ওই 8 জন শ্রমিক ছত্তিশগড়ের সুরজপুর থানা এলাকার মা দুর্গা নামক একটি বেকারিতে কাজ করতে গিয়েছিলেন। গতকাল সকালে 3 জন শ্রমিকের ছুটি হওয়ার কথা ছিল। বাকিরাও ছুটির আবেদন জানালে বেকারির মালিক পাওনা মিটিয়ে সবাইকে ছেড়ে দিতে রাজি হন। অভিযোগ, এরই মধ্যে গতকাল দুপুরে আচমকা একদল যুবক লাঠি সোঁথা নিয়ে বেকারিতে চড়াও হয়। শ্রমিকদের পরিচয় এবং বাড়ি কোথায় জানতে চায় তারা। বাড়ি পশ্চিমবঙ্গ শুনে তাদের বাংলা কথা শুনে যুবকরা উত্তেজিত হয়ে পড়ে। শ্রমিকদের অভিযোগ, তাদের বাংলাদেশি তকমা দিয়ে গালিগালাজ
করা হয়। লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু হয়। খবর পেয়ে সুরজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আক্রান্তদের মধ্যে আসলাম শেখ, শেখ জাসমিন, শেখ বেবি, শেখ জুলফিকার, শেখ শাহী আরবাজ কাজীদের বাড়ি মফস্বল থানার চেপরি গ্রামে। এদের মধ্যে শেখ শাহী আরবাজ কাজী নাবালক, শেখ মিনার ও শেখ ইসমাইল তাদের বাড়ি আরসা থানার ভুরসা গ্রামে। বাড়ি ফেরা শ্রমিকরা এতটাই আতঙ্কিত যে তারা ভিন রাজ্যে কাজে যেতে চাইছেন না। তাদের আবেদন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন জেলাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এমন কিছু কাগজপত্র করে দেওয়া হোক যাতে তাদের ভিন রাজ্যে গিয়ে তাদের কোনো বিপদে পড়তে না হয়। পরিযায়ী হেনস্থায় স্বভাবতই সরব হয়েছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের 2 নম্বর ব্লকের সভাপতি আজিম আনসারি বলেন, উত্তরপ্রদেশের পর এবার ছত্তিশগড়েও ডবল ইঞ্জিনের সরকারের মদতে বিজেপি ও আরএসএস আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ শ্রমিকদের উপর হামলা চালাচ্ছে। বাংলায় অনেকেই হিন্দিতে কথা বলেন, আমরা তো তাদের মারধর করি না। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কেন আমাদের রাজ্যের মানুষের উপর অত্যাচার হবে? পরনে ঘিয়ে রঙা পোশাক, স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুখে আতঙ্কের ছবি, চারপাশে ঘিরে ধরে রেখেছে মার্কিন সেনা। সোমবার আমেরিকার ম্যানহাটন আদালতে ঠিক এভাবেই দেখা গেল ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। শুক্রবার মধ্যরাতের পর থেকে বদলে গিয়েছে এই দম্পতির জীবন। প্রাসাদ নয়, ট্রাম্পের হেফাজতে রয়েছেন তারা। আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছিলেন, সস্ত্রীক মাদুরো, তার পুত্র এবং আরও 3 জনের বিরুদ্ধে মাদক পাচার, অস্ত্র পাচারের মতো একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ দায়ের করেছে মার্কিন প্রশাসন। এমনকি জঙ্গি কার্যকলাপকেও মাদুরো মদত দিতেন বলে অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের। সোমবার এজলাসেও এই অভিযোগগুলিকেই বিচারকের সামনে তুলে ধরেন সরকার পক্ষের সওয়ালকারী। অন্যান্য অভিযুক্তদের মতোই মাদুরোর ক্ষেত্রে তার বক্তব্য পেশ করার জায়গা রেখেছিলেন মার্কিন বিচার ব্যবস্থা। এদিন মাদুরো এবং তার স্ত্রী সিলিয়ার হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারি পোলক। কিন্তু শুনানি পর্বে ঠিক কী প্রসঙ্গ উঠে এলো? বিবিসির প্রতিবেদন অনুযায়ী সোমবার শুনানি শুরু হওয়ার পর বিচারক অ্যালভিন হেলাস্টেন মাদুরো এবং তার স্ত্রীকে তাদের পরিচয় নিশ্চিত করতে বলেন। সেই সময় মাদুরো দাবি করেন মার্কিন সেনা তাকে অপহরণ করেছে। এদিন এজলাসে স্প্যানিশ ভাষাতেই কথা বলেছিলেন মাদুরো। বিচার প্রক্রিয়া সুবিধার্থে দোভাষীকে রেখেছিলেন মার্কিন প্রশাসন। মাদুরো বিচারকের উদ্দেশ্যে বলেন, স্যার, আমি নিকোলাস মাদুরো, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি। আমাকে গত 3 জানুয়ারি অপহরণ করা হয়েছে। কারাকাসে আমার বাসভবন থেকে তুলে নিয়ে এসেছে ওরা। মোট 40 মিনিট মতো চলে মাদুরোর বিরুদ্ধে ওঠা মাদক মামলার শুনানি। এজলাসে ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট জানিয়েছেন, আমি একজন সাধারণ মানুষ, একেবারেই নির্দোষ। একই দাবি স্ত্রী সিলিয়া ফ্লোরেসেরও। স্বামীর সুরে সুর মিলিয়েছেন তিনি। এমনকি মার্কিন সামরিক অভিযানে সিলিয়া আহত হয়েছেন বলেও আদালতকে জানিয়েছে তাদের আইনজীবী। তবে সোমের শুনানিতে কোনো তাৎপর্যপূর্ণ নির্দেশ দেয়নি ম্যানহাটন আদালত। পরবর্তী শুনানি 17 জানুয়ারি হবে বলে জানিয়েছেন বিচারক। উত্তরপ্রদেশে মোট 12,55,00,000-এর মধ্যে সব মিলিয়ে বাদ 2,81,00,000। বাংলার এশায়ার নিয়ে বিতর্কের মধ্যে এবার নতুন চর্চা উত্তরপ্রদেশ নিয়েও। এর আগে একাধিকবার শোনা গিয়েছিল প্রায় 4 কোটির বেশি নাম বাদ যেতে পারে যোগী রাজ্যে। চাপানুত্তর চলছিল প্রশাসনের অন্দরেও। উত্তরপ্রদেশ যাদের নাম বাদ গেল তারা কি রোহিঙ্গা? এদিন সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন যায় পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। আর তখনই বাংলা বিহারের প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেল শুভেন্দুকে। সাফ বললেন, এরা কি সেটা 14 ফেব্রুয়ারি বুঝতে পারবেন। বিহারের সংখ্যাটা আমি জানি, পশ্চিমবঙ্গের সংখ্যাটা আমি বলে দেব 15 ফেব্রুয়ারি। বিহারে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যাটা কত আমি জানি, বলবো না। ঠিক সময়ে ওটা বলবো। যখন আধার কার্ড ডিঅ্যাক্টিভ হবে, রেশন কার্ড বন্ধ হবে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে বাদ যাবে, তখন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন ইনি ভারতীয় নয়। সময় কথা বলবে, সংখ্যাটা ঠিক সময়ে পেয়ে যাবেন। প্রসঙ্গত বাংলার এশায়ার নিয়ে শুরু থেকেই চাপানুত্তর অন্ত নেই। খসড়া তালিকা থেকেই ইতিমধ্যেই বাদ গিয়েছে 58 লক্ষের বেশি নাম। চলছে এশায়ারের দ্বিতীয় পর্ব। শুনানি কেন্দ্রে রোজই ভিড় করছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে এশায়ারে চা শ্রমিকদের ডকুমেন্টের বৈধতা নিয়ে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু বলেন, দার্জিলিং থেকে শুরু করে তরাই ডুয়ার্স সহ যে সমস্ত জায়গায় চা বাগান শ্রমিকরা রয়েছেন তারা বংশ পরম্পরায় রয়ে গিয়েছেন। তাদের অনেকের কাছে স্কুল সার্টিফিকেট নেই, কার্যত কোনো কাগজই নেই। এই অসুবিধা গোটা দেশে থাকার কারণে ভারত সরকার 2006 সালে বন এলাকার অধিবাসী
আদিবাসীদের জন্য বন অধিকার আইন এনেছিলেন। রাজু বিস্তা প্রথম বলেন, এশায়ারের 11 দফা নথির মধ্যে ফরেস্ট রাইটসের নথিকে গ্রহণ করা হোক। এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন শুভেন্দু। অধ্যাপক, অফিসার ও শিক্ষাকর্মীদের পেনশন এবং গ্র্যাচুইটির নিয়ম বিধিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সরকার। 1 অক্টোবর ও তারপরে যারা অবসর নিয়েছেন এবং যারা জেনারেল প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের অন্তর্ভুক্ত তারা আংশিক এবং প্রভিশনাল বা অস্থায়ী ভিত্তিতে সুযোগ সুবিধা পাবেন। ইতিমধ্যেই এর বিরোধিতা করেছেন যাদবপুর, কলকাতা ও বর্ধমান রবীন্দ্র ভারতী সহ রাজ্যের 18টি শিক্ষক ও শিক্ষক সংগঠনগুলি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মী, অবসরকালীন সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয় দেবে। সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে আমাদের বঞ্চিত করার চেষ্টা করছে। তিনি আরও জানান, শিক্ষকদের অভিযোগ উচ্চশিক্ষা দপ্তরের এক শ্রেণীর কর্তা বিশ্ববিদ্যালয়ের অবসরকালীন সুযোগ সুবিধা আটকানোর কথা মুখ্যমন্ত্রী বলে চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর, শিক্ষাকর্মী এবং অফিসাররা আপাতত 100% পেনশন পেলেও সেটা প্রভিশনাল। এছাড়াও গ্র্যাচুইটির 75% টাকা পাবেন অবসরপ্রাপ্তরা, তাও প্রভিশনাল। আর যারা পেনশন পাবেন তাদের এককালীন অংশ পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিত থাকবে। এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য সাংখ্যায়ন চৌধুরী বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকারের হস্তক্ষেপ করেছে সরকার। এতদিন পর্যন্ত এই যাবতীয় নিয়ম বিশ্ববিদ্যালয়ের হাতে ন্যস্ত ছিল। সরকারকে বারবার বলেও দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি। বিশ্ববিদ্যালয় স্বাধিকার রক্ষায় ও নিজেদের দাবি আদায়ে সংগঠিত আন্দোলনের পথে হাঁটতে চলেছে বলে হুঁশিয়ারি। ইতিমধ্যে যাদবপুর, কলকাতা সহ 25টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে। 11টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ জটিলতা আইনি জটিলতায় থমকে রয়েছে। অবিলম্বে কার দোষ গুণ না দেখে দ্রুততার সঙ্গে এর নিয়োগ সম্পন্ন করতে হবে, এই দাবি উঠল এই যৌথ সাংবাদিক সম্মেলন থেকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের জেনারেল সেক্রেটারি ভাস্কর গোস্বামী বলেন, স্থায়ী উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজ থেকে শুরু করে পঠন পাঠন সবকিছুই থমকে রয়েছে। শীতের কাঁপুনি সমানে বাড়ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই এক ধাক্কায় 9 ডিগ্রি নিচে নেমে গেল কলকাতার তাপমাত্রা। হার কাঁপছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যা শীত পড়েছে, সাম্প্রতিক অতীতে এইরকম চিত্র দেখেনি দক্ষিণবঙ্গবাসী। দিনভর শীতের কাঁপুনি বাড়াচ্ছে কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া। গত 13 বছরের রেকর্ড ভেঙে রাজ্যে খেলা দেখাচ্ছে শীত। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 12 জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের দাপট থাকবে চরমে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গে। তার পরবর্তী 3 দিন অর্থাৎ বাকি সপ্তাহ তাপমাত্রা একই রকম থাকবে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে কোল্ড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে যেতে পারে। রাতের দিকে বাড়বে কাঁপুনি আরও। সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন জেলাতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নিচে থাকবে। দক্ষিণবঙ্গ কুয়াশার সতর্কতাও রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। জেলায় জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত। মূলত পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই সব জেলায় অধিক কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের আপাতত বৃষ্টি হবে না কোথাও। দক্ষিণবঙ্গের রেকর্ড ঠান্ডা দেখে উত্তরবঙ্গের চিত্র কল্পনা করতে পারছেন সকলেই। উত্তরবঙ্গে মূলত উপরের জেলাগুলিতে ঠান্ডার কারণে ঘরের বাইরে বেরোনো সমস্যা হয়ে পড়ছে। দিনভর উত্তরে হাওয়ার দাপট আরও নেমেছে তাপমাত্রা। চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিনও। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসার সম্ভাবনা একাধিক জেলায়। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে সব রাজনৈতিক দল নিজের নিজের মতো প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এই আবহের মধ্যেই তবে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী উদ্বোধন করলেন পথশ্রী প্রকল্পের অধীনস্থ রাস্তার। আর বলে গেলেন, যে প্রতিশ্রুতি আমি দিয়ে গিয়েছিলাম 2024-এর নির্বাচনে সেই সমস্ত কাজ শুরু হয়েছে।
অর্থাৎ কথা দিয়ে যে তিনি কথা রাখছেন সেইটাই বোঝানোর চেষ্টা করলেন দেব। গতকাল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় পথশ্রী 4 এর উদ্বোধন করেন দেব। সেই রাস্তা শিলান্যাস করেন। তারপর বলেন যে কাজটা 6 মাস আগেই শুরু হওয়ার কথা ছিল, টেন্ডারের সমস্যার জন্য তা শুরু করতে পারেনি। এখন সেই সমস্যা মিটেছে। এরপর তিনি প্রসঙ্গ তোলেন ঘাটাল মাস্টার প্ল্যানেরও। তিনি বলেন ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে গিয়েছে, অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে, অনেকগুলো টেন্ডার পাস হয়েছে, কাজ শুরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষ যে দেবকে ভরসা করতে পারেন সে বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন সাংসদ দেব যে কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল, দেব সেসব কথা ফেরাননি, কথা দিয়ে কথা রেখেছে। তবে শুধু কথা রাখার বিষয় নয়, দেব এদিন মন্তব্য করেছেন এসআইআর প্রসঙ্গেও। তার কাছে এসআইআরের শুনানির নোটিশ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন কোনো না কোনো কারণে আমি হেডলাইনে থাকছি। আমি পরিষ্কার বলতে চাই আমি ইন্ডিয়ান ভারতীয়। আমাদের দেশে যেটা ল অব দ্য ল্যান্ড হবে আমাকে সেটা ফলো করতে হবে। এটা যদি ল অব দ্য ল্যান্ড হয় সেটা আমি ফলো করব। ব্যক্তিগতভাবে আমার সেটা বলার কিছু নেই।